নমস্কার বন্ধুরা, মাঝরাতে সাসপেন্সে আপনাদের স্বাগত। আজকের গল্প গৌরব নন্দীর লেখা ভোলানাথের ভাগ্য। গল্পকথকের ভূমিকায় অতনু, ভোলানাথ বাবুর ভূমিকায় ডক্টর মিশ্র, প্রমোতাসের ভূমিকায় সম্রাট, সাধু বাবার ভূমিকায় প্রদীপ, ভোলানাথ বাবুর মেয়ের ভূমিকায় শিবাঙ্গী, খুড়িমার ভূমিকায় দেবিকা ও পুরোহিতের ভূমিকায় অগ্রাজ। শুরু হচ্ছে গৌরব নন্দীর লেখা ভোলানাথের ভাগ্য। সন্ধে নামার সাথে সাথেই সারা শহরের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে। অফিস ফেরতদের ভিড়ে ঠাসা এক একটা বাস রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। সেরকমই একটা বাসের ভিড় ঠেলে নামলেন ভোলানাথ মজুমদার। সেই সকাল 7টায় বেরিয়ে 9টার অফিস ধরা, আবার 5টায় অফিস শেষ করে হিন্দুস্তান পার্কের 2 কামরার ফ্ল্যাটে ফেরা। পাড়ার ভোলাদা বা অফিসের ভোলানাথ বাবুর এটাই গত 25 বছরের নিত্য রুটিন। প্রত্যেক দিন অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে 1 কাপ চা নিয়ে টিভিতে খবর দেখতে বসা তার অভ্যাস। কিন্তু আজ ব্যতিক্রম। আর চায়ের কাপ নিয়ে ভোলানাথ বাবু সোজা ছাদে চলে গেলেন। 5তলা ফ্ল্যাটের ছাদ থেকে শহরের আলোকসজ্জার দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে চললেন। কদিন আগে অফিসের এক কাজে ভোলানাথ বাবু বাবুঘাটের দিকে গিয়েছিলেন। কাজ শেষে ফিরে আসবার সময় দেখেন ঘাটের পাশে উঁচু মতো জায়গাটা ঘিরে একটা জটলা। কৌতূহলবশত থেমে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন তিনি। খেয়াল করলেন উঁচু জায়গাটার উপর একজন সন্ন্যাসী বসে আছেন। তার ঠিক সামনে বসে আছেন এক অবাঙালি ভদ্রলোক। বড় বাজারের কোনো মারোয়ারি দোকানদার হবেন বোধহয়। সেই সন্ন্যাসী এক দৃষ্টিতে চেয়ে আছেন ভদ্রলোকের মুখের দিকে, আর বিড়বিড় করে কিছু বলে চলেছেন কি। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটি চেনা মুখ বেরিয়ে এলো। ভোলানাথ বাবুর প্রতিবেশী প্রমোতোষ। আরে ভোলাদা যে এদিকে হঠাৎ? জিজ্ঞেস করল প্রমোতোষ। এই একটা দরকারে এসেছিলাম, বললেন ভোলানাথ বাবু। তারপর ভিড়ের দিকে নির্দেশ করে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হে ভায়া? ওখানে অত জটলা কিসের? ও উনি? ভিড়ের দিকে চেয়ে উত্তর দিল প্রমোতোষ। তারপর খানিক গলা নামিয়ে বলে চলল, বুঝলেন দাদা, জীবনে অনেক সাধু সন্ত দেখেছি, কিন্তু এমন সিদ্ধ পুরুষ এই প্রথমবার দর্শন করলাম। মানে কি উনি? স্বামী ভৈরবানন্দ। সেই হিমালয়ে গিয়ে কঠিন তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। উনি হলেন গিয়ে যাকে বলে ত্রিকালদর্শী। মানুষের কপালের দিকে তাকিয়ে তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব পুঙ্খানুপুঙ্খ বলে দেন। ওই যে সামনের ভদ্রলোককে দেখছেন, ওনার নিউ মার্কেটে বিশাল চালের গুদাম। এখানে এসেছেন ব্যবসার আগামী দিনের লাভ লোকসানের খবর জানতে। তা দাদা, আপনিও একবার নিজের ভাগ্যটা খতিয়ে দেখবেন নাকি? বেশ উৎসাহ ভরে বলল প্রমোতোষ। ভোলানাথ বাবু হেসে উত্তর দিলেন, আরে প্রমোতোষ, তুমিও না। এইরকম সাধু বাবা কলকাতার অলিতে গলিতে হাজার একটা পেয়ে যাবে। এদের কাজই লোককে ভাগ্য বলার নামে 2 গাল গল্প দিয়ে 4টে শেকড় বাকড় আর মাদুলি গছিয়ে পয়সা লোটা। ছি ছি দাদা, ওরকম বলবেন না। জিভ কেটে বলে উঠল প্রমোতোষ। উনি আর 5 জন সাধুদের মতো ভণ্ড নন। স্বামীজি সাক্ষাৎ যোগী পুরুষ। উনি লোককে ভাগ্য খোলার জন্য কোনো রকম তাবিজ বা মাদুলি গছান না। ওনার কথায় মানুষের ভাগ্য স্বয়ং বিধাতার লেখা। তাকে বদলানোর ক্ষমতা এক বিধাতা ছাড়া আর কারো নেই। উনি শুধুমাত্র যোগ বলে সেই বিধিলিপি দেখতে পান, আর সেটাই
উনি মানব কল্যাণের জন্য লোককে জানান। তা স্বামীজি এই মানব কল্যাণের জন্য কত দক্ষিণা চার্জ করেন? প্রশ্ন করেন ভোলানাথ বাবু। আগে 1 পয়সাও না। তাই নাকি? তাহলে আর বলছি কি, ওনার আহার বলতে 2 বেলা 2টো রুটি আর পরনের জন্য 2-3টে বসন, ব্যাস এই ওনার চাহিদা। তাই বলছি একবার ভাগ্যখানা পরীক্ষা করে দেখতে পারেন। বলছো? আলবাত। কিছুদিন আগে অফিসের বড়বাবু আমার উপর বেজায় চটেছিলেন। এদিকে সামনেই আমার মামাতো বোনের বিয়ে বর্ধমানে, 3-4 দিনের ছুটি লাগবে। এখন এই অবস্থায় বড়বাবুর থেকে ছুটি চাই কি করে? এসে বসলাম স্বামীজির কাছে। উনি সব দেখে বললেন একদম বীর ও দর্পে বড়বাবুর সামনে গিয়ে ছুটির আবেদন করতে। সেই মতো গেলুম, আর যেই না বর্ধমানের কথা তুলেছি, সঙ্গে সঙ্গে বড়বাবু আনন্দে লাফিয়ে উঠে আমার হাতে একটা 500 নোট দিয়ে বললেন আসার পথে যেন অবশ্যই ওনার জন্য সীতাভোগ আর মিহিদানা নিয়ে আসে। খুব মিষ্টির ভক্ত কি না, তাই বলছি দাদা, ঠকার কোনো চান্সই নেই। বলেই হঠাৎ হাত ঘড়ি দেখে আজ আসি বলে হনহনিয়ে হাঁটা দিল প্রমতোষ। ভোলানাথ বাবুরও দেরি হচ্ছিল, তাই উনিও ফিরতে লাগলেন। তারপর নানা কাজকর্মের মধ্যে সন্ন্যাসীর কথা তিনি ভুলেই গিয়েছিলেন। কিন্তু আজকে বিকেলে অফিস ছুটির পর বাবুঘাটে ফেরার বাস ধরতে গিয়ে তার আবার চোখ যায় ঘাটের সেই উঁচু জায়গাটায়। আজও সেই সন্ন্যাসী পদ্মাসনে বসে আছেন। আজ অবশ্য তাকে ঘিরে কোনো জটলা নেই। আজকাল গঙ্গার সামনের বিশাল চাতালটায় কাশী বেনারসের আদলে গঙ্গারতি করা হয়। এখন তারই প্রস্তুতি চলছে। তাই দেখার জন্য অনেক মানুষ বসে আছেন নির্দিষ্ট দর্শক আসনে। হঠাৎ ভোলানাথ বাবুর কি মনে হলো, তিনি এগিয়ে গেলেন সন্ন্যাসীর দিকে। সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সন্ন্যাসী স্মিত হেসে সামনের পিঁড়িটার দিকে ইঙ্গিত করলেন। সেটাই বসতে বসতে ভোলানাথ বাবু মনে মনে ভাবলেন, এসেই যখন পড়েছেন তখন একবার ভাগ্যখানা না হয় দেখিয়েই যাবেন। সন্ন্যাসী সেই স্নিগ্ধ হাসিটা নিয়েই বললেন, বল বেটা, কি চাই? আগে শুনেছি আপনি নাকি ত্রিকালদর্শী, লোকের ভাগ্য বলে দিতে পারেন। তো আমারটা যদি... ভোলানাথ বাবুর কথা শেষ হওয়ার আগেই সন্ন্যাসী হেসে উঠলেন। আচ্ছা, বুঝেছি। সোজা আমার দিক তাকা, কপাল যেন সমান থাকে। এরপর সন্ন্যাসী তার পাশের কমণ্ডলু থেকে সামান্য জল নিয়ে ভোলানাথ বাবুর কপালে ছিটিয়ে চোখ বন্ধ করে কয়েকটি সংস্কৃত শ্লোক আওড়ালেন। তারপর চোখ খুলে সোজা তাকিয়ে রইলেন ভোলানাথ বাবুর কপালের দিকে। এই সুযোগে ভোলানাথ বাবুও ভালো করে দেখতে লাগলেন সন্ন্যাসীকে। সৌম্যদর্শন, সুঠাম চেহারা, কোনো সাধারণ ভবঘুরে বলে মনে হয় না। পরনে বৈরাগীদের মতো গেরুয়া পোশাক, মাথায় চুল উঁচু করে জটা করা, সামনের লম্বা দাড়িতে সামান্য পাক ধরেছে। সব মিলিয়ে খানিকটা বৈদিক যুগের মুনি ঋষিদের মতো দেখতে। ভোলানাথবাবু লক্ষ্য করলেন সন্ন্যাসীর মুখে সর্বদা একটা মায়াবী হাসি লেগে রয়েছে। 11ই ফাল্গুন 1379, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি। চমকে উঠলেন ভোলানাথবাবু, আরে এ তো ওনার জন্মতিথি। এদিকে সন্ন্যাসী বলে চলেছেন, পিতামহ শিব ভক্ত, তাই পৌত্রের নামও দেবাদিদেব মহাদেবের নামেই রাখলেন। এটাও ঠিক, স্বয়ং দেবাদিদেবের নামই তার নাম। এরপর সন্ন্যাসী একে একে বলে চললেন তার জীবনের নানা কথা। ছেলেবেলায় গাছ থেকে পড়ে হাত ভাঙা, স্কুল জীবন, কলেজ জীবন, চাকরি, বিয়ে, মেয়ের জন্ম, সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেলেন সন্ন্যাসী। তারপর খানিকক্ষণ উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে রইলেন। ভোলানাথবাবু ততক্ষণে পুরোদস্তুর খাবড়ে গিয়েছেন। সন্ন্যাসী কিভাবে প্রথম দেখাতেই এত কথা জানলেন তা কিছুতেই তার মাথায় এলো না। তোর ভবিষ্যৎ যে দেখছি ভীষণ লক্ষ্মীময়। কি দেখতে পাচ্ছেন বাবা?
তোর ভাগ্যে খুব শীঘ্রই অর্থলোভ আছে রে বেটা। তবে তার জন্য তোকে যেতে হবে তোর পৈতৃক ভিটেতে, যেখানে তোর পিতৃপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন। পৈতৃক ভিটে? পৈতৃক ভিটে তো হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমাদের গ্রামের বাড়ি, সেখানেই তো বাবা ঠাকুরদা জন্মেছিলেন। উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠলেন ভোলানাথবাবু। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, সেখানে কি আছে বাবা? কোনো লুকোনো সম্পত্তি? তাহলে তা উদ্ধার করব কি করে? আমার যতটুকু বলার ছিল বলেছি, নে এবার ওঠ। ভোলানাথবাবু এখন পড়েছেন দোটানায়। সেই কোন ছোটবেলায় গ্রামের বাড়ি গিয়েছিলেন, তারপর গত 30 বছর আর ওদিকে যাননি। খুব সম্ভবত এখন আর ওখানে কেউ থাকে না, হয়তো সেই বাড়িও ভগ্নপ্রায়। কাজেই তাঁর কি এখন সেখানে যাওয়া উচিত? তাছাড়া স্বামীজি তো কোনো রকম হদিশও দিলেন না। বাবা, খেতে এসো, মা নিচে ডাকছে। মেয়ের ডাকে সংবিত ফিরল ভোলানাথবাবুর। বন্ধুরা, কেমন লাগছে গৌরব নন্দীর ভোলানাথের ভাগ্য? তাহলে কি সাধু বাবার কথায় ভোলানাথ যাবে তার গ্রামের বাড়িতে? জানতে হলে শুনতে থাকুন ভোলানাথের ভাগ্য। ও আমাদের চ্যানেল মাঝরাতে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশ। পাশের আমবাগান থেকে একটানা দইয়ের মিঠের শীষ ভেসে আসছে। তাল সুপারির ছায়ায় ভরা মেঠো পথ ধরে এগোতে লাগলেন ভোলানাথবাবু। ছেলেবেলায় বেশ কয়েকবার গ্রামের বাড়ি এসেছিলেন। সেই সব স্মৃতি তার মনে ভিড় করতে লাগল। গত দুদিন ধরে ভোলানাথবাবু চিন্তা ভাবনা করেছেন। একটা সময় তিনি ভেবেছিলেন, কি দরকার, বেসরকারি চাকরির মাইনেতে বেশ তো দিন চলে যাচ্ছে স্ত্রী ও মেয়েকে নিয়ে। আর স্বামীজি যে তাকে ভাঁওতা দেননি তার কি গ্যারান্টি? পরক্ষণেই মনে হয়, স্বামীজি যদি ভাঁওতাই দিয়ে থাকেন তবে তার অতীতের এত কথা তিনি জানলেন কি করে? অনেক ভেবে শেষে ঠিক করলেন, যাওয়া যাক গ্রামের বাড়ি। তার ভাগ্যে যদি কোনো লক্ষ্মী লাভ থেকেই থাকে তবে তা তিনি লাভ করবেনই। চলতে চলতে ভোলানাথবাবু খেয়াল করলেন, তিনি একটি পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছেন। ওই পুকুরটির ওপাশেই তাদের পৈতৃক ভিটে। পুকুরটি তাদের পরিবারেরই সম্পত্তি। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট, তবে মাছ চাষ করলে এখনো বেশ আয় হবে। ভেঙে পড়া ফটকের সামনে দাঁড়িয়ে বাড়িটার দিকে চেয়ে রইলেন ভোলানাথবাবু। প্রকাণ্ড দোতলা বাড়ি, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। কোথাও দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে বট অশ্বত্থের চারারা। ভোলানাথবাবুর ঠাকুরদার 2 ছেলে, তার জ্যাঠামশাই ও বাবা। তার বাবা কলকাতায় পাকাপাকিভাবে চলে আসায় গ্রামের বাড়ির ভার পড়ে তার জ্যাঠার ওপর। পিতৃবিয়োগের পর ভোলানাথবাবুর গ্রামের বাড়ির সঙ্গে আর কোনো খোঁজ খবর নেই। তবে এটুকু জানেন যে তার জ্যাঠার পরিবারের কেউ বর্তমানে জীবিত নেই। বাবার কাছে শুনেছিলেন যে তাদের অনেক জমি জমা ছিল। তার পাশাপাশি পারিবারিক সারের ব্যবসাও ছিল। সব মিলিয়ে বেশ বিত্তশালী ছিল তাদের পরিবার। অতএব তার ঠাকুরদার বা জ্যাঠার কোনো গুপ্ত সম্পত্তি থাকাটা আশ্চর্যের নয়। কিন্তু এখন সেটা খুঁজবেন কি করে? এই যে মশাই, কাউকে খুঁজছেন নাকি? ভাবনায় ছেদ পড়ল। পাশে চেয়ে ভোলানাথবাবু দেখলেন, পরনে ধুতি ও গায়ে নামাবলী লেখা উত্তরীয় জড়ানো এক মধ্যবয়সী ভদ্রলোক, এক হাতে ফুলের ডালি। দেখেই বোঝা যায় গ্রামের পুরোহিত। আজ্ঞে, আপনাকে তো কোনোদিনও এই গ্রামে দেখিনি, তা কি দরকারে? ভ্রু কুঁচকে ফের প্রশ্ন করলেন ভদ্রলোক। আপনি আমায় চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। এটা আমার ঠাকুরদার বাড়ি। দাঁড়ান মশাই, আপনি কি কলকাতাতে থাকেন? মানে আপনি কি শম্ভুনাথ বাবুর ছেলে নাকি? হ্যাঁ। সাই দিলেন ভোলানাথবাবু। শম্ভুনাথ তার পিতার নাম। আরে খুড়িমা আমাদের তো আপনার কথা অনেক বলে। আমরা আপনার খোঁজ করার চেষ্টাও করেছিলাম। কে খুড়িমা?
প্রশ্ন করলেন ভোলানাথবাবু। অন্নদাবালা দেবী সম্পর্কে আপনার পিসিমা। ভোলানাথবাবুর পিতার এক জ্ঞাতি বোন ছিল যার নাম অন্নদাবালা। অল্প বয়সে বিধবা হওয়ায় তার ঠাঁই হয়েছিল এই বাড়িতে। তিনি আজও বেঁচে আছেন ভাবলেন ভোলানাথবাবু। মুখে বললেন, উনি এ বাড়িতেই থাকেন। আর যাবেনই বা কোথায় শুনি? আগে আপনার জ্যাঠার বংশের সবাই গত হবার পর আরে উনিই এখন উত্তরাধিকার। এই সব বিষয় সম্পত্তি আগলে রেখেছেন। ওনার একটাই ইচ্ছা, চোখ বোঝার আগে আপনার বাবা আর আপনাকে একটিবার দেখা। তা একদিনে বোধহয় খুড়িমার সেই ইচ্ছা পূরণ হলো। চলুন চলুন চলুন, আসুন আসুন, ভিতরে যাই, চলুন। বলতে বলতে ফটক পেরিয়ে দালানের দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক। হতভম্ব হয়ে তার পিছু নিলেন ভোলানাথবাবুও। দালানে উঠে ডান দিকের একদম শেষ যে ঘরটায় দরজা খোলা, তার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক ডাক দিলেন, খুড়িমা, ও খুড়িমা। ভেতর থেকে কাঁপা মহিলা কণ্ঠ ভেসে এলো, কে? নিতাই নাকি? হ্যাঁ খুড়িমা, আরে এসো এসো, দেখো কে এসেছে দেখো। ভোলানাথবাবু ঘরের ভেতর উঁকি মারলেন। অগোছালো ঘর। দক্ষিণের খোলা জানালা থেকে সূর্যের আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। তার উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটি পুরনো আমলের সিন্দুক আর একটি কাঠের আলনা, তাতে কয়েকটা সাদা থান, দুটো মোটা শাল ও একটা লাল গামছা ঝুলছে। এই দুইয়ের মাঝে পশ্চিমের দেওয়াল ঘেঁষে একটি তক্তপোষ, আর তার উপর ধীরে ধীরে উঠে বসলেন এক বৃদ্ধা। মুখের গভীর বলিরেখা জানান দিচ্ছে তার বয়স 90 ছাড়িয়েছে। কম্পনরত হাতে বিছানা থেকে চশমাটা তুলে চোখে লাগিয়ে ভোলানাথবাবুকে উৎসুক চোখে দেখতে থাকলেন বৃদ্ধা। এ কাকে নিয়ে এলি নিতাই? আরে তোমার সেই ভাইপো খুড়িমা, কলকাতা থেকে এসেছে। হঠাৎ বৃদ্ধা চঞ্চল হয়ে উঠলেন। ভাইপো মানে শম্ভুর ছেলে? কই দেখি। ভোলানাথবাবু এগিয়ে গিয়ে বৃদ্ধাকে প্রণাম করলেন। তাকে ধরে ভালো করে দেখতে লাগলেন বৃদ্ধা। তার চোখে জল। বললেন, একদিনে তোর এই বুড়ো পিসিকে মনে পড়লো বাবা? ভোলানাথবাবু কোনো উত্তর দিতে পারলেন না। সত্যিই তিনি গ্রামের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারেননি। বৃদ্ধা পিসির ওপর বড্ড মায়া হলো ভোলানাথবাবুর। প্রায় 1.5 মাস কেটে গেছে। পিসি মারা গেছেন আজ 14 দিন হলো। গত 1.5 মাসের বেশিরভাগটাই ভোলানাথবাবু গ্রামের বাড়িতে কাটিয়েছেন। বৃদ্ধা পিসির সেবা যত্ন করেছেন। তিনি গত হওয়ার পর তার সব পারলৌকিক কাজও ভোলানাথবাবুই সম্পন্ন করেছেন। জামা কাপড়ের ব্যাগটা ভালো করে গুছিয়ে নিলেন ভোলানাথবাবু। আজ বিকেলের ট্রেনেই রওনা দেবেন। গ্রামের বাড়ি এবার চিরতরে ত্যাগ করতে চলেছেন ভোলানাথবাবু। সত্যি সেদিন সন্ন্যাসীর কাছে না গেলে গ্রামে হয়তো কোনোদিনই তিনি আসতেন না। কি কাজে এসেছিলেন আর কি হয়ে গেল, মনে মনে হাসি পেল তার। কি মশাই, কেমন আছেন? ডাক শুনে বারান্দার দিকে চেয়ে তাজ্জব বনে গেলেন ভোলানাথবাবু। সেদিনের সেই নিতাই নামের ভদ্রলোক, তবে এবার আর পুরোহিতের বেশে নয়। তার বদলে শুটবুট সহ একটি কালো ঢলঢলে ওভারকোট পরে দাঁড়িয়ে আছেন তিনি। ভোলানাথবাবুর অবাক হওয়ার কারণ আন্দাজ করে তিনি হেসে বললেন, আরে মশাই, গ্রামে পুরুতগিরি করে কারো কোনোদিন পেট চলে নাকি? আমি সদর থেকে ল পাশ করেছি, এই এখন সদর কোর্টে প্র্যাকটিস করি। তারপর সামনের চেয়ারটা টেনে গুছিয়ে বসলেন। তারপর বললেন, তা আপনি তো মশাই বিরাট ভাগ্যবান। কীরকম? আরে এই যে খুড়িমার অবর্তমানে, আরে এখন আপনিই তো তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক নাকি? এই যে এই বাড়ি, তার সংলগ্ন বাগান, পাশের পুকুর, ওদিকে 3-3.5 বিঘা জমি, আর এছাড়াও নগদ টগদ মিলিয়ে প্রায় 1 কোটি টাকার সম্পত্তির মালিক তো এখন আপনি বটে। তারপর হাতের কাগজগুলো সহ একটি পেন এগিয়ে দিয়ে বললেন, একবার আসুন দেখি মশাই, এই জায়গাগুলোই সই করুন। রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেলেন ভোলানাথবাবু। বিস্ময়ে চেয়ে রইলেন হাতে ধরা কাগজগুলোর দিকে। তবে কি এই জন্যই পিসিমা তার খোঁজ করছিলেন?
সম্পত্তির উত্তরাধিকারের জন্যে। হঠাৎ তার কানে বেজে উঠল বাবুঘাটের সেই সন্ন্যাসীর কথাগুলো। তোর ভাগ্যে খুব শীঘ্রই অর্থ লাভ আছে রে বেটা। এতক্ষণ শুনছিলেন গৌরব নন্দীর লেখা ভোলানাথের ভাগ্য। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।